ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল দ্য ফিউচার নার্স 24। আজকে আমি তোমাদের গতকালের যে ভিডিওটা বানিয়েছিলাম এডিট সম্বন্ধে, সেখানে যারা যে কোয়ারিগুলো কমেন্ট করেছিলে সেই কোয়ারির কমেন্টের কিছু কিছু অ্যান্সার দেব। এখানে ম্যাক্সিমামের কিন্তু একই ধরনের কোয়ারি আছে আমি দেখলাম, এবং তার মধ্যে যাদের যাদের এডিট করতে এখনও করনি, ভেবেছো আজকে বা কালকে করবে, তারাও বলছিলে যে একটা ভিডিও দাও বা কোয়ারি নিয়ে কী কী হতে পারে, কী কী সমস্যা হচ্ছে সেগুলো দেখো তুলে ধরবো। ঠিক আছে, তো কী কী সমস্যা হচ্ছে এবং কী কী কোয়ারি এসছে দেখতে থাকো ভিডিওটা। আর যারা চ্যানেলে নতুন হয়েছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে। দেখো এখানে অপর্ণা ভক্ত বলে একজন লিখেছে যে দাদা আধার কার্ডের বোথ সাইডে দিতে হবে। এই বোথ সাইডের ব্যাপারটা এটা অনেক প্রসঙ্গতে অনেকে বলছে মার্কশিটের সাথে, মানে ওরা চাইছে সমস্ত ডকুমেন্টসের সাথে বোথ সাইড দিতে। দেখো বোথ সাইডের প্রসঙ্গটা সেই কেসেই আসবে যেখানে তোমার বোথ সাইডে মানে ফ্রন্ট সাইড বাদে ব্যাক সাইডে পার্সোনাল মানে একদম এজেন্সিয়াল কিছু আছে। ঠিক আছে, এজেন্সিয়াল কিছু আছে যেটা দরকারি, সেটার ক্ষেত্রে বোথ সাইড তুমি দিতে পারো। এবার আধার কার্ডে কারো যদি ডিজিটাল অর্থাৎ এরকম ছোট আধার কার্ড হয়, ভোটার কার্ডের মতো ছোট আধার কার্ড হয়, তাহলে কিন্তু সেই ক্ষেত্রে তাকে বোথ সাইড দিতে হবে। কারণ ডিজিটাল আধার কার্ডে তোমার অ্যাড্রেস প্রুফ হিসেবে তুমি যদি দাও তাহলে সেইটা ফ্রন্ট সাইডে কিন্তু কোনো অ্যাড্রেস থাকে না, সেটা ব্যাক সাইডে থাকে, তখন বোথ সাইড দিতে হবে। আদারওয়াইজ যদি বড় কার্ড থাকে তাহলে কিন্তু না দিলেও হবে, কারণ বড় কার্ডের প্রথম পেজেই কিন্তু অ্যাড্রেস প্রুফ থাকে। তাহলে এই কথাটা আশা করি বোঝাতে পারলাম। কারা বোথ সাইড দেবে, কোন ক্ষেত্রে দেবে, এটা কিন্তু আর বারে বারে বলবো না। এরপরে দেখো একজন লিখেছে দাদা আমি অ্যাপ্লিকেশনটা দেখলাম, ওটা কি দেখা হয়ে গেলে কি লগ আউট হতে হবে? লগ আউট অবশ্যই হবে। তুমি এর আগেও যখনই তুমি তোমার অ্যাপ্লিকেশন লগ ইন করে দেখতে চাইছো, বা তুমি যখনই লগ ইন করে স্ট্যাটাস দেখতে চাইছো, সমস্ত কিছু তোমার একবার চেক আপ করা হয়ে গেলে, হয়তো ডকুমেন্টস কিছু দেখছো, সেগুলো চেক আপ করা হয়ে গেলে অবশ্যই তুমি লগ ইন করেছো যখন লগ আউট করবে। ঠিক আছে, লগ আউট না করলে কী হতে পারে, লগ আউট না করলে ধরো তুমি ওই পেজটাই রয়ে গেলে বা ওখানেই কিছু প্রেস হয়ে ভুলভাল হয়ে গেল, তো ওখানে তুমি অবশ্যই লগ ইন যখন করেছিলে লগ আউট করে দেবে। আচ্ছা, এরপরে লিখেছে একজন উড়িষ্যা থেকে বিএসসি, মোট 1850 নম্বর, ইংলিশ 100 এবং ইন্টার্নশিপ 100, এই 200 নম্বর বাদে কি পার্সেন্টেজ করব? দেখো এখানে WBHRBতে গেছে, বিভিন্নজন বিভিন্ন রকম কথা তাদের বলেছে, কারণ এখানে রিক্রুটমেন্ট যেটা হচ্ছে শুধুমাত্র নার্সিংয়ের রিক্রুটমেন্ট নয়, সমস্ত ধরনের রিক্রুটমেন্ট, জিডিএমও, নার্সিং, তারপরে ল্যাব টেকনিশিয়ান, ফার্মাসিস্ট, ঠিক আছে, এরকম বিভিন্ন ধরনের পোস্টের কিন্তু এখানে রিক্রুটমেন্ট হচ্ছে। এবারে ফোন কলে এক ধরনের কথা বলছে নাম্বার নিয়ে, নাম্বার ক্যালকুলেশন নিয়ে, ওখানে গিয়ে এক ধরনের নাম্বার ক্যালকুলেশন নিয়ে, মানে বিভিন্ন জনার কাছে বিভিন্ন ধরনের ভাবে রিপ্রেজেন্ট করছে, তার সাথে হচ্ছে সবাইকেই মানে একটা হচ্ছে বিভ্রান্ত করে তুলছে। ঠিক আছে, যে সবাই কনফিউশনে রয়েছে। তো এই ক্ষেত্রে যদি তুমি নিজে করো, তাহলে প্রিভিয়াস হিস্ট্রি ধরে যদি করো, তাহলে তুমি এই ক্ষেত্রে অনেকেই আমার সাথে কথা বলেছে, যে বলছে প্রিভিয়াসলি যেহেতু আমরা জিএনএম স্ট্রিম থেকে হলে 1600 দিয়েছি এবং বিএসসি থেকে হলে যেটা হয় 2600, অর্থাৎ মানে অ্যাকচুয়ালি ইংলিশ ইন্টার্নশিপের নাম্বার বাদ দিয়েই দিয়েছিল। তাহলে সেই হিস্ট্রি তুমি যদি দেখাতে পারো, আর ম্যাক্সিমামই যদি তোমরা সেমটাই করো, অর্থাৎ বিএসসি থেকে যদি যেটা ম্যাক্সিমামই ইংলিশ ইন্টার্নশিপ বাদে নাম্বার যেটা হয় সেটাই করো, এবং জিএনএমে আমরা 1600 যদি করো, তাহলে কিন্তু অতজনেরটা ক্যান্সেল বা রিজেক্ট করার চান্স থাকবে না। ঠিক আছে, কারণ ওটা একটা প্রুফ হিসেবে রয়েছে যে আমি আগের বছর ছিল, এই বছর তো কোথাও বলা নেই, একই নোটিশ, একই করেসপন্ডিং সাবজেক্ট বলা আছে, কোনো নোটিশ দেওয়া নেই যে এর ক্ষেত্রে এত দিতে হবে, সেক্ষেত্রে তুমি বলতে পারবে। এরপরে একজন বলছে দেখো আমার ডিওবি জায়গায় ওল্ড বার্থ সার্টিফিকেট দিয়েছি, কোনো প্রবলেম হবে? সেভ করে ফেলেছি, ওটা কি আর এডিট করা যাবে লাস্ট স্টেপে গিয়ে? আচ্ছা, ডিওবির জায়গায় ওল্ড বার্থ সার্টিফিকেট, প্রথম কথা তোমার ওল্ড হোক নিউ হোক, তোমার হচ্ছে ডেট অফ বার্থ। ঠিক আছে, ধরো কারো ডেট অফ বার্থ হচ্ছে 19/8/2002, তো এইটা যদি
এটা যদি তার ডেট অফ বার্থে ওল্ড হোক নিউ হোক সেখানে যদি সঠিক থাকে এবং সেটা যদি তুমি আপলোড করো তাহলে কোনো অসুবিধা হবে না। ওল্ড ডেট অফ বার্থটা তুমি যেই অ্যাড্রেস যেই প্রুফটা দিয়েছো সেটা ওল্ড হোক নিউ হোক, সেটা আর আদার্স কোনো আইডেন্টি প্রুফ হোক, অ্যাডমিট হোক, যে কোনো কিছু হোক, যদি ডেট অফ বার্থের সাথে তুমি যেটা দিয়েছো সেটার সাথে অ্যাড্রেস প্রুফটা যদি ম্যাচ করে যায় তাহলে কোনো অসুবিধা নেই। আর যদি ম্যাচ না করে সেই রকম প্রুফ দিয়ে কী লাভ, তাই না? কারণ ওটার সাথে তো ম্যাচ করার জন্যই তোমাকে দিতে হবে, তো ম্যাচ না করলে দিয়ে কী লাভ। ওই জন্য যদি ওল্ডেও প্রবলেম না থাকে তাহলে কোনো সমস্যা নেই। একজন কমেন্ট করেছে, আমি রেজিস্ট্রেশনের অপশানে 3 ইয়ারের মার্কশিট দেন রেজিস্ট্রেশন সার্টিফিকেট দিয়ে রানিং পিডিএফ করে সাবমিট করেছি। আচ্ছা, রেজিস্ট্রেশনের অপশানে 3 ইয়ার মার্কশিট আর রেজিস্ট্রেশন সার্টিফিকেট দিয়ে রানিং পিডিএফে করেছে, তাহলে কি এতে কি প্রবলেম হবে? আগে 3 ইয়ারের মার্কশিট আর রেজিস্ট্রেশনটা শেষে দিয়েছি। আচ্ছা, এখানে দেখো, এখানে প্রথম কথা মার্কশিট রেজিস্ট্রেশনে আমি বলেছি তোমাদের এটা নিজস্ব মতামত। আমাদের যে হোয়াটসঅ্যাপ চ্যানেল আছে সেখানেও দেখবি, হোয়াটসঅ্যাপ গ্রুপে যারা জয়েন রয়েছে সেখানে পুরো একটা নোটিশ বলে দিয়েছি যে এগুলো পুরো তার নিজের মতামত, এটাতে কোনো নিজস্ব রিলিভেন্ট জিনিসই, অর্থাৎ তুমি যে রেজিস্ট্রেশনের সাথে মার্কশিট দেওয়ার কথা, অনেকে কিন্তু প্রথম কথা নোটিশে ছিল বলেই অনেকে রেজিস্ট্রেশনের সাথে মার্কশিট দিয়েছে। তারপরে রেজিস্ট্রেশনের সাথে মার্কশিট অনেকে দেয়নি, সেটা পরে নোটিশ তুলে নিয়েছিল বা প্রথম দিকে ছিল না প্রথম দুদিন, তাই জন্য তারা দেয়নি। এবং এখন ভুক্তভোগী, এখন অনেকে বুঝতে পারছে না দেবে কি দেবে না, মানে এডিট করবে কি করবে না। দেখো, এডিট করতে গেলে প্রথম যে প্রবলেমগুলো আসছে সেগুলো আমি বলি। প্রবলেমসের মধ্যে তোমরা যে ভুলগুলো করছো তার জন্য কিন্তু প্রবলেমস হতে পারে, কারণ হিউজ পরিমাণে এডিট করছে, এই যে 4 নাম্বার স্টেপে এডিট করছে হিউজ পরিমাণে। তো সেই ক্ষেত্রে কি হতে পারে, সেই ক্ষেত্রে কিন্তু প্রথম কথা তোমরা যেই গাইডলাইন অনুযায়ী বলেছে সেগুলো তোমরা মানছো না। ধরো স্টেপ আমি আগের ভিডিওতে আমি বলেছি, আগের ভিডিও না দেখলে এখানে আমি আই বাটনে দিয়ে দেবো, দেখে নেবে। ধরো তোমাকে আবার বুঝিয়ে দিই তোমাদেরকে। স্টেপ 1, সিম্পলি স্টেপ 1-এ কেউ যদি এডিট না করে থাকো, মানে এডিট করার কোনো কিছু না থাকে, তাহলে তোমাদের সেভ কিন্তু করা লাগবে না। আবারও বলে দিচ্ছি, সেভ করা লাগবে না, সিম্পলি প্রসিডে চলে যাবে। যেই স্টেপে গিয়ে তুমি এডিট করতে চাও সেই স্টেপগুলো, এর আগের স্টেপটা সিম্পলি প্রসিড করতে হবে, কোনো সেভ করার দরকার নেই। আবারও বলছি, স্টেপ 1 থেকে যদি স্টেপ 2-তে যেতে চাও, স্টেপ 1-এ কিছু এডিট করতে না চাও, সেভ করতে হবে না, ডিরেক্ট প্রসিড করবে। তারপরে ধরো কেউ স্টেপ 2-তে যদি কেউ এডিট করতে না চাও, ঠিক স্টেপ 1-এর মতো সেভ করতে হবে না, প্রসিড করে দেবে। এরকমভাবে কিন্তু তোমাকে কন্টিনিউ করতে হবে, ওরা ডিরেক্ট একটা গাইডলাইন্স দিয়েছে। এবার তোমরা কি করছো, কেউ স্টেপ 2-তে করতে যাচ্ছ এডিট, তাহলে স্টেপ 1-এ সেভ করে দিচ্ছ, তারপরে প্রসিড করছো, ওদের গাইডলাইন্স তোমরা মানছই না। সেই জন্য কিন্তু একটা প্রবলেমেটিক সিচুয়েশন আসতে পারে। আরও তো বিভিন্ন কারণ রয়েছে, এতজন এডিট করছে, সার্ভার ডাউন, তোমরা আগেই সার্ভার দেখেছই, সার্ভার কীরকম সার্ভার থাকে গ্রেড 2 এর WBHRB, তো সেই অনুযায়ী হতে পারে। এরপরে দেখো, কেউ স্টেপ 2-তে করবে না, স্টেপ 3-তে করবে, ওটা গেল। স্টেপ 3-ও কেউ করবে না, ডিরেক্ট স্টেপ 4-এ করবে, তাহলে এখানেও তারা সেভ করবে না, প্রসিড করার পরে এরপরে যখন স্টেপ 4 আসবে, স্টেপ 4-এ গিয়েই ম্যাক্সিমাম তোমরা করতে চাইছো, তাহলে স্টেপ 4-এ গিয়ে তোমরা হয় রেজিস্ট্রেশনের যে ফিল্ডে হয় এইচএসের পাসিং সার্টিফিকেট দেবে, না হলে রেজিস্ট্রেশনের সাথে মার্কশিট ডিলিট করতে চাও সেটা পার্সোনাল মতামত, রেজিস্ট্রেশনের সাথে মার্কশিট দিতে চাও সেটাও পার্সোনাল মতামত। কারণ বললাম এটা রিলিভেন্ট ডকুমেন্টস, কোনো রকম ইরিলিভেন্ট ডকুমেন্টস নয়, ঠিক আছে, যে দিলে সমস্যা হবে বা পরে প্রবলেম হবে এরকম কোনো সমস্যা হওয়ার কথা নয়। এছাড়া রেজিস্ট্রেশনের সিগনেচার করনি, সেটা আবার ডিলিট করে সেটা করতে চাইছো, অবশ্যই সেটা করো। অথবা তোমরা এক্সপিরিয়েন্স অ্যাড করতে চাইছো, ডেট অফ বার্থের জায়গায় প্রুফ চেঞ্জ করতে চাইছো, সেগুলো অবশ্যই স্টেপ 4-এ করতে পারো, কিন্তু অবশ্যই এই গাইডলাইন্সগুলো মেনে চলতে হবে। সেভ করবে না, ডিরেক্ট প্রসিড করে তাহলে 4 নাম্বার স্টেপ যদি করতে চাও, 1 নাম্বার স্টেপ প্রসিড, 2 নাম্বার স্টেপ প্রসিড, 3 নাম্বার স্টেপ প্রসিড, 4 নাম্বার স্টেপে গিয়ে যেই ফিল্ডে করতে চাও সেই ফিল্ডটা আগে থেকে ফাইল চুজ করে রাখবে, ফাইল বানিয়ে রাখবে, সঠিক ফাইলটা, সেইটা তোমরা যেখান থেকে ধরো
তোমরা রেজিস্ট্রেশন ভুলভাল আগে সাইন করে অনেকে বলছিলে সাইন করোনি, তো সেইটা তোমরা সাইন করা রেজিস্ট্রেশনটা রাখবে। এবার তোমরা মার্কশিট অ্যাটাচ করবে না করবে সেটা তোমাদের ব্যাপার। এখানে অনেকে পাস সার্টিফিকেটও দিয়েছো, সেটা দিলেও আশা করি প্রবলেম হবে না। তো সেই অনুযায়ী তুমি এর সাথে কি করতে পারো, অ্যাটাচ করতে পারো না করতে পারবো, তোমরা যেইভাবে তৈরি করবে, তৈরি করে সঠিক ফাইলটা কিন্তু চুজ করবে। চুজ করার পরে স্টেপ 4 গিয়ে কি করবে, স্টেপ 4 গিয়ে চুজ করে তারপরে কিন্তু অবশ্যই সেভ করবে, অবশ্যই কিন্তু স্টেপ 4 গিয়ে সেভ করবে। তারপরে তোমরা সাবমিট লেখা থাকবে, তারপরে আর প্রসিড লেখা থাকবে না, সাবমিট লেখা থাকবে। তো এই সাবমিট বাটনে কিন্তু ক্লিক করতেই হবে। আগে সেভ করবে তারপরে সাবমিট করবে। তো এই গাইডলাইন্সগুলো যারা ফলো করছিল না তাদের ক্ষেত্রে হয়তো হতে পারে সেভ হচ্ছিল না। আমার এরকমও কিছু কিছু জনের সাথে কথা হয়েছে যে 4 নম্বর স্টেপে রেজিস্ট্রেশন আপলোড করেছে সঠিকটা, আবার তারপরে তারা এখানে তার আগে সেভ করে প্রসিড করেছে, দিয়ে স্টেপ 4 গিয়ে সেভ হচ্ছে না, সাবমিট তো দূরের কথা, সেভ হচ্ছে না, ঘুরে যাচ্ছে। এই গাইডলাইনগুলো ফলো না করলে এরকম কিন্তু হতে পারে। তোমরা এই গাইডলাইনগুলো ফলো করো, তারপরে যেই ফিল্ডে যেই স্টেপে গিয়ে যেই ফিল্ডে সেভ করতে চাইছো সেইটাকে আগে সঠিক ডকুমেন্টস করে, তারপর যেখানে পিডিএফ দরকার, যেখানে জেপিজি দরকার, যেই এমবির মধ্যে রাখা দরকার করে তারপরে সেভ অপশানে তোমরা রাখো, সেভ করে তারপরে সাবমিট করো। তারপরের পেজ আসবে কি, ফাইনাল সাবমিট পেজ আসবে, ঠিক আছে? তারপরে ফাইনাল সাবমিট পেজ আসবে। ফাইনাল সাবমিট পেজেও একবার দেখে নাও সঠিক করে ঠিকঠাক রয়েছে কিনা, দেন তোমরা ফাইনাল সাবমিট করবে। আবার বলছি, এডিট কিন্তু একবারই লগ ইন করে একবারই এডিট করা যাবে। এখানেও অনেকের সমস্যা হচ্ছে কি, এডিট সে লগ ইন করেছে, প্রিভিয়াস ডেটাতে ক্লিক করেছে, যেই এডিট প্রিভিয়াস ডেটা ক্লিক করেছে তার লগ ইন কিন্তু একবার হয়ে গেল। এইটাই কিন্তু তার শেষ সুযোগ এডিট করার। সে যদি কিছু এডিট করতে গিয়ে সে এর প্রবলেম হয়, সেখানে সেই 3 নাম্বার স্টেপেই কিন্তু বারবার লগ ইন করলে খুলবে, বা 4 নাম্বার স্টেপেই খুলবে। এবং গাইডলাইন্সগুলো যদি না মেনে করে তাহলে তার সেভ সাবমিট কিন্তু হবে না। তাহলে সেটা এই যে 25 তারিখ পেরিয়ে গেলে তখন কী হতে পারে, 25 তারিখ পেরিয়ে গেলে তার যে আগের স্টেটাস সেটাই কিন্তু থেকে যাওয়ার চান্স রয়েছে। এডিটটা কিন্তু তার যদি সেভ সাবমিট না হয়, ফাইনাল সাবমিট তুমি যতক্ষণ না করছো, তাহলে কিন্তু আগের স্টেটাসটাই থেকে যাওয়ার চান্স রয়েছে। আচ্ছা, এখানে আমি আরও কয়েকটা কথা বলে রাখি, যেটা হচ্ছে আমাদের ব্যাচ নিয়ে। ওকে, ব্যাচ নিয়ে বিভিন্ন ব্যাচ আমাদের চলছে, এটা তোমাদের আমি একটু শেয়ার করতে চাইছি এইখানে। তো প্রথমত আমাদের এখন যে গ্রেড 2 স্টাফ নার্স রিক্রুটমেন্ট 2025-এর জন্য আমাদের ইন্টারভিউ ব্যাচ কিন্তু শুরু হয়েছে। সেই ইন্টারভিউ ব্যাচে তোমরা যদি কেউ এনরোলমেন্ট করতে চাও, এখনও সেকেন্ড ব্যাচটা আমাদের ফুল হয়নি, যদি কেউ এনরোলমেন্ট করতে চাও তাহলে আমাদের সাথে কন্ট্যাক্ট করো। আমি এখানে কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিচ্ছি। এখানে এই ভিডিওতে ডিটেলসে বললে কিন্তু ভিডিওটা বড় হয়ে যাবে, ওই জন্য আমি কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিচ্ছি। তোমরা ডিরেক্ট কন্ট্যাক্ট করতে পারো হোয়াটসঅ্যাপ অথবা ফোন কলে, বাই ফোন কল 8918484026। এখানে তোমরা হয় হোয়াটসঅ্যাপ না হলে ডিরেক্ট কল করতে পারো ফর এনি ইনফরমেশন অ্যাবাউট ইন্টারভিউ ব্যাচ। তো এই ইন্টারভিউ ব্যাচটা সম্বন্ধে একটু বলে রাখি, এখানে বেশ কয়েকটা ক্লাস অলরেডি হয়ে গেছে, রেকর্ড ক্লাস থাকবে এবং তার সাথে লাইভ ক্লাস থাকবে। যারা ক্লাস করান তারা হচ্ছে এডুকেটর, অলরেডি ইন্টারভিউ নিয়েছে স্বাস্থ্য ভবন বোর্ডে, WBHRB বোর্ডে, এবং ক্লাসগুলো রাতের দিকে হয়। ফিস বা সমস্ত কিছু আরও ডিটেলসে জানার জন্য এই নাম্বারে কল করতে পারো বা হোয়াটসঅ্যাপ করতে পারো। আচ্ছা, এখানে যে জিজ্ঞেস করেছিল এডিট করার পর কোনো ইমেল আসবে কি, দেখো তোমার যখন তুমি ইমেল আর ফোন নাম্বারে যখন তুমি রেজিস্টার করেছিলে প্রথমে ফর্ম ফিল আপ করতে গিয়ে, সেখানে কিন্তু একটা ইমেলে মেসেজ আসছিল, যখন কমপ্লিট হয়ে গেছিলো মেসেজ এসেছিলো ইউর অ্যাপ্লিকেশান হ্যাজ বিন কমপ্লিটেড। তো সেই ক্ষেত্রে এখানে এডিট করলে প্রথম কথা তুমি এডিট করে লগ ইন করার পরে দেখতে পাবে তোমার এডিট ডেটা হয়েছে কিনা ডকুমেন্টসে, আর ইমেল আসলে আসতেও পারে।
এক্সপিরিয়েন্সের টাইম কি বাড়ানো যাবে? দেখো, এক্সপিরিয়েন্স ওখানে ফিল্ডে এডিট ফিল্ডের মধ্যে কিন্তু এক্সপিরিয়েন্স কোয়ালিফিকেশান লেখা আছে। তাহলে যেহেতু ওরা মেনশন করে দিয়েছে যে এক্সপিরিয়েন্স কোয়ালিফিকেশান বা তুমি আদার্স ডেটা এডিট করতে পারবে, সেই ক্ষেত্রে তুমি দিয়ে রাখতে পারো এক্সপিরিয়েন্সটা। এডিট করে যদি চেঞ্জ করতে চাও দিয়ে রাখতে পারো। এরপরে WBHRB ডিসিশন নেবে কি করবে ওরা। দেখো, কী করে বুঝবে ঠিক আছে কি না? স্ট্যাটাস চেকে এখন থেকে আমি মানে আগের বছর যেরকম হতো শেষ ইয়ার পর্যন্ত স্ট্যাটাস চেক করে তারা দেখতো, ঠিক আছে? তো এখন দেখবে একটা নোটিশ বেরিয়েছে, সেখানে বিভিন্ন ইনস্টিটিউট থেকে বিভিন্ন টিউটরদের কিন্তু সেটা WBHRBতে তুলেছে টেম্পোরারি কাজের জন্য। হয়তো তারা ডকুমেন্ট ভেরিফিকেশান করবে, তাহলে ডকুমেন্ট ভেরিফিকেশান করে তখন কিন্তু তারা একটা লিস্ট বার করবে, তখন তোমরা স্ট্যাটাস চেক করে জানতে পারো। এখন যে এডিট অপশানটা চালু হয়েছে 23-25, সেটা কিন্তু নিজেদের ভেবেই নিজেদেরই করতে হবে, কোথায় আমি কি এডিট করব, কোথায় কি ডিলিট করব, কোথায় কি অ্যাড করব। দেখো কি বলছে আরেকজন, কোনো চেঞ্জ করব না 1 2 3 এ, তাও যদি সেভ করে প্রসিড করি। দেখো তোমাদের বারে বারে বলে দিচ্ছি আবারও, এটা আগেও বোঝালাম, একটু আগেও, ভালো করে ব্যাক করে শুনে নাও। কোনো চেঞ্জ করব না 1 2 3, 1 2 3তে চেঞ্জ করতে না চাইলে সিম্পলি লগ ইন করে প্রসিড 1, প্রসিড স্টেপ 2, প্রসিড স্টেপ 3, সেভ অপশানে ক্লিক করবে না। দেন তোমরা স্টেপ 4-এ সামথিং, ধরো কেউ এইচএসের মার্কশিট দিয়েছিলে, তারা পাস সার্টিফিকেট দাওনি, তাহলে আবার পিডিএফ বানাবে 2 MBর মধ্যে মার্কশিট, দেন রানিং পিডিএফে পাস সার্টিফিকেট, দেন সেটাকে আপলোড করবে, দেন স্টেপ 4-এ সেভ করবে, দেন সাবমিট করবে, দেন ফাইনাল সাবমিট পেজ আসবে, আবার চেক করবে, দেন ফাইনাল সাবমিট করবে, তবে কিন্তু তোমার এডিটটা কমপ্লিট হলো। দেখো বলেছে ব্লক স্পেলিং মিস্টেক আছে, সেটা এডিট করা যাবে। ব্লক স্পেলিং মিস্টেক, আই গেস তোমরা যে ব্লক থেকে বিলং করছো সেই ব্লকের কথা বলছো, সেই ব্লকের স্পেলিং মিস্টেক থাকলে সেটাও করতে পারবে। এটা কিন্তু এডিটের আওতায় নয়, তা নয়, এটা করতে পারবে, তুমি করে দেখো। এখানে অনেকে এইটাতে অনেকে কমেন্ট করেছে, অনেক কিছু আছে, আমি দেখাচ্ছি সবার কমেন্ট। ফাইনাল সাবমিশন আসছে না, তার আগে অটো সেভ হচ্ছে, নেক্সট বার খুললে শো করছে নট এলিজিবল। হ্যাঁ, এই যে ওয়ার্ডটা তুমি লিখেছো নট এলিজিবল ফর এডিট, তো নট এলিজিবল ফর এডিট দেখাচ্ছে, হয়তো তোমরা গাইডলাইন্স অনুযায়ী করনি, তোমরা কোনো একটা স্টেপ করতে গিয়ে, ধরো সেকেন্ড স্টেপ এডিট করেছো, ফার্স্ট স্টেপে গিয়ে সেভ সাবমিট করেছো, মানে সেভ প্রসিড করেছো, সাবমিট নয় সেভ, তারপরে প্রসিড করেছো, বা থার্ড স্টেপে করতে গিয়ে ফার্স্ট স্টেপ এবং সেকেন্ড স্টেপে সেভ, তারপরে প্রসিড করেছো, এটা কিন্তু প্রবলেম হলেও হতে পারে। সেই জন্য পরে গিয়ে হয়তো তোমাদের অটো সেভ হয়ে যাচ্ছে, বা খুলছে না, বা হচ্ছে নট এলিজিবল ফর এডিট দেখাচ্ছে। এখন একটাই উপায়, এখন তোমরা বারে বারে আজকে কালকে ট্রাই করো, কারণ একবারই লগ ইন আর একবারই এডিট হয়, আমি যতদূর বলছি। তো সেই ক্ষেত্রে তোমাদের কিন্তু সেই এডিটটা অ্যাভেল নাও করতে পারো, কিন্তু নাও হতে পারে, হয়তো দেখবে আগের স্ট্যাটাসটাই তোমাদের থেকে যাবে, আর না হলে কিন্তু যদি এডিট উইন্ডো বাড়াবে কিনা তাও জানি না, কিন্তু এটা ওই জন্যই কিন্তু শো করছে, ঠিক আছে? তারপরে দেখো এটা লিখেছে আমারও, যাই হোক, তোমরা ওই প্রবলেমগুলো হয়তো করেছো। তাহলে কি ব্যাপারটা, এডিট হলো কি হলো না সেটাই বলছি। অটো সেভ যদি হয় বা লগ ইন করে তোমাদের যে স্টেপ 3 স্টেপ 4-এই খুলছে, তাহলে কি করে হবে? এডিট তো হয়নি, তাই না? তোমরা লগ ইন করে পরে দেখতে পারবে। তারপরে দেখো না, এডিট করতে করতে লগ আউট হয়ে গেছে ভুল করে, থার্ড স্টেপে থাকতেই ওই একই ব্যাপার যেটা বললাম। তোমার এমন হয়েছে, বাট আমি ফাইনাল স্টেপে সব সাবমিট করছিলাম, তাহলে হয়তো তোমার অটোমেটিক্যালি সাবমিটেড হয়ে গেছে। তোমাকে এখন কি শো করছে? নট এলিজিবল ফর এডিট অ্যাপ্লিকেশন, যেটা বললাম নট এলিজিবল দেখানোর কারণ ওটাই, তোমরা হয়তো যে গাইডলাইন্স বলেছে সেটা ফলো করোনি। এটা আমারও হয়েছে। যাই হোক, হচ্ছে থার্ড স্টেপ হয়ে ফোর্থ স্টেপ এডিট করতে পারলাম না, লগ আউট হয়ে এখন বলছে নট এলিজিবল ফর এডিট অ্যাপ্লিকেশন, একই রকম কথা সবার। তাহলে কি করা যাবে এখন? কি সে রেজিস্ট্রেশন সার্টিফিকেটে কি সিগনেচার করে সাবমিট করতে হবে? অবশ্যই সিগনেচার করে সাবমিট করতে হবে। আমারও একই দেখাচ্ছে। বেশ, পাসওয়ার্ড রিসেট করে ট্রাই করো, হয়ে যাবে, আমি এই করলাম। আচ্ছা, পাসওয়ার্ড রিসেট করে একবার দেখতে পারো তাহলে।
আচ্ছা, আমার তো 4th স্টেপে পাসওয়ার্ডটা অবশ্যই কিন্তু মনে রাখবে। রিসেট করে যদি করবে বলছো, অবশ্যই এখন যে প্রবলেম হচ্ছে তাহলে পাসওয়ার্ড রিসেট করে একবার করতে পারো। আমার তো 4th স্টেপে সেভ করতে গিয়ে দেখাচ্ছে ট্রাই আফটার সাম টাইম দিয়ে অটোমেটিক লগ আউট করে দিল, এখন নট এলিজিবল দেখাচ্ছে। সেই একই রকম 4th স্টেপটা আগে ফর্ম ফিল আপ করতে গিয়ে যেমন 4th স্টেপ প্রবলেম ছিল, এখন কিন্তু এডিট করতে গিয়ে 4th স্টেপ প্রবলেম। এবারে দেখো এই পাসওয়ার্ডটা রিসেট করে করো একবার, আর না হলে কিন্তু তোমরা হয়তো সেই গাইডলাইন সেভ করে প্রসিড করছো বা ওরকম করছো বলে হতে পারে। ঠিক আছে, এখানে দেখো বিভিন্ন লিঙ্কস দিয়েছে, তো এগুলো তোমরা আগে ফলো করো। আমারও একই কোয়েশ্চেন, প্লিজ রিপ্লাই দিন। আমি উইদাউট সিগনেচার রেজিস্ট্রেশন পিডিএফ দিয়েছি, সিগনেচার আপলোড করবে, সিগনেচার করে আপলোড করবে। ঠিক আছে, এইচআরবিতে মেল করে প্রবলেমটা জানাতে হবে, তা না হলে সবাই একদিন এইচআরবিতে গিয়ে বলতে হবে। মেল করুন এইচআরবিতে, আর তা না হলে সবাই একসাথে এইচআরবি। একই রকম কথা বলছে, দেখো ওখানে 2 দিনের টাইমে এইচআরবিতে কবে যাবে, কবে আবার এডিট করবে, সেটা তোমরা কল করে নাহলে মেল করে জানতে পারো। আচ্ছা, এখানে দেখো ফাইনাল সাবমিশন হওয়ার আগে দাদা নট এলিজিবল ফর এডিট দেখাচ্ছে। কি করব তাহলে? দেখো পাসওয়ার্ড চেঞ্জ, তাহলে পাসওয়ার্ড চেঞ্জের কথাটা যখন বলছে, তোমরা একবার আগের যে মানে লাস্ট যে পাসওয়ার্ড তোমরা ক্রিয়েট করে লগ ইন করছিলে ওটা তাহলে চেঞ্জ করে একবার পাসওয়ার্ড চেঞ্জ কী করে করে আমি দেখাচ্ছি। সেই পাসওয়ার্ড চেঞ্জ করে একবার করতে পারো। দেখো বলছে যখন হচ্ছে সবাই পাসওয়ার্ড চেঞ্জ করে করতে পারো। দেখো WBHRBর অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা যাবে, তারপরে যে লগ ইন পেজটা যেখানে থাকে সেখানেই দেখতে পাবে সেট পাসওয়ার্ড রয়েছে। তো এখানে সেট পাসওয়ার্ডে ক্লিক করে রিসেট পাসওয়ার্ড অ্যাপ্লাইড ফর, তোমরা কিসের জন্য অ্যাপ্লাই করছো, যেমন জিএনএম হলে জিএনএম, বেসিক বিএসসি হলে বেসিক বিএসসি, জিডিএমও পোস্ট বেসিক হলে জিএনএম, এখানে ক্লিক করলাম। তারপরে মোবাইল নাম্বার তোমরা দেবে, মোবাইল নাম্বার যেটা দিয়েছিলে সেই মোবাইল নাম্বারটা দেবে, দিয়ে হচ্ছে এখানে সাবমিট করবে। সাবমিট করার পরে হয়তো এখানে রিসেট পাসওয়ার্ডের অপশন আসবে। ঠিক আছে, রিসেট পাসওয়ার্ডের অপশন আসবে, সেখানে তুমি আবার নতুন করে পাসওয়ার্ড সেট করে রিটাইপ পাসওয়ার্ড করে কিন্তু সাবমিট সেভ করে নিতে পারো। তারপরে একবার আবার ওই নতুন পাসওয়ার্ডটা দিয়ে লগ ইন করে করতে পারো। ঠিক আছে, তো আবার এখানে এসে মোবাইল নাম্বার আর নতুন সেট করা পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে তারপরে এডিট করে একবার দেখো, যদিও হয় হতে পারে, কারণ সবাই বলছে যখন একবার করে দেখতে পারো তোমরা যাদের প্রবলেম হচ্ছে। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে আবার। এই ভিডিওটা কেমন লাগছে তোমরা জানিও, আর শেয়ার করে দাও ভিডিওটা, আর হচ্ছে পরবর্তী ভিডিওর জন্য ওয়েট করো।